64-তে তো সেই সাম্প্রদায়িক দাঙ্গা হলো পূর্ব পাকিস্তানে, এবং সেই হজরতবাল মসজিদের ওই কেশ চুরি নিয়ে, হজরতের কেশ চুরি হয়ে গেছিলো। এই ধুয়ো তুলে ওটা মিথ্যে কি সত্যি জানা যায় সেটা জানি না। তো ওই নিয়ে একটা বিরাট সাম্প্রদায়িক দাঙ্গা হয়, অনেক মন্দির ভাঙে, ওখানে লোকজনের উপরে অত্যাচার করে, তখন থেকে লোক আসা শুরু হয়েছিল। আর ওই টাইম থেকে 70 পর্যন্ত বিভিন্ন সময় বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান অগ্নিগর্ভ হয়ে উঠছিল। এবার আমাদের বাড়ি যেখানে, আমাদের এটা বিরাট হিন্দু এলাকা, মানে অনেক বড় হিন্দু এলাকা। তো ওই যে হিন্দু এলাকায় ওরা ঢোকেনি এটা ঠিক, কিন্তু আশেপাশে আমরা বাড়ি বসে দেখতাম ওই যে আগুন জ্বলছে, এদিকে ওদিকে সেদিকে আগুন জ্বলছে। আমরা আমাদের পড়ার করে দুটো ভাই, আমি পড়াশুনো করছি সন্ধ্যাবেলা, মামা আর বাবা গিয়ে ওই ঘরে ঢুকলেন। বাবা বলছে আমি চলে আসছি। আমাকে বলছে মা, মামার বড় ছিল মা, আমার মামার নাম কৃষ্ণপদ মল্লিক। বলছে ভাই আমি চলে আসছি। আমরা কিছু বুঝতে পারছি না ব্যাপারটা কি, চলে আসছি। পড়াশুনো বন্ধ করে ওই দিকে তাকিয়ে আছি। মা বলছে চলে যাচ্ছ মানে এখন বাড়ি যাবা এই রাত্রে? বললো না। বাবা বলছে না, এই পাকিস্তান ছেড়ে চলে যাচ্ছে, হিন্দুস্তানে যাব। মামা খানিকটা অবাক হলেন, কেন? বাবা ওই কয়েকজন মুসলমান খুলনায়, আমাদের ডিস্ট্রিক্ট টাউন খুলনা টাউন, ওখানকার ওই এসডিও, সার্কেল ইন্সপেক্টর, তারপরে ওই সময় বাংলাদেশে আমাদের এখানে অঞ্চল প্রধান হয়, ওই সময় ওই ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান হতো একজন এক্স চেয়ারম্যান মুসলমান, শেখ ইসমাইল তার নাম। এরা হঠাৎ বাবাকে একদিন ডেকে বলে রামেশ্বর কি বলি, তুই চলে যা, তোর ফ্যামিলির একটা ছেলে, ওদেরকে নিয়ে যত শিগগির পারিস এক সপ্তাহের মধ্যে চলে যা। 1970 সালে আমরা ভারতবর্ষে আসি, অর্থাৎ পশ্চিম বাংলায়, আপনার হাসনাবাদ। সেখানে তখন কংগ্রেস পিরিয়ড। তারপরে সিপিএম যখন আন্দোলন করে যে বাংলার মানুষ বাংলায় থাকবে, বাংলার বাইরে যাবে না, তখন জ্যোতিবাবু শিয়ালদা ওখানে ট্রেন অবরোধ করে, বাংলার মানুষ বাংলায় যেতে হবে। তখন প্রথম তার আন্দোলন এই উদ্বাস্ত। তখন কংগ্রেস পিরিয়ড আটকাতে পারেনি। যাই হোক, কিছুদিন ওই ফুটপাতে থেকে হাসনাবাদ অঞ্চলে, যা মনে পড়ে আমার, চর হাসনাবাদে ছিলাম কিছুদিন। তারপরে চর হাসনাবাদ থেকে ইসলামতী নদী পার হয়ে হাসনাবাদে এসে ওখানেও ছিলাম। থাকার পরে অনেক কষ্ট করে বাবা একটা ওই শরণার্থী কার্ড, উদ্বাস্তু কার্ড তৈরি করেছিল। তাতে আমাদের কিছু ওই মোটা চাল, কিছু গম ফম, আটা ফাটা এইসব দিত যৎকিঞ্চিত। মা ঠাকুরমা ওইখান থেকে রোগগ্রস্ত হয়, ওই অখাদ্য কুখাদ্য খেয়ে। রামকৃষ্ণ মিশন থেকে কিছু সাহায্য করত, ভারত সেবাশ্রম থেকে। সরকারের অনুদান বলতে তেমন কিছু ছিল না ওই সময়, যা মনে হয়। এই মিশন তরফ থেকে বিভিন্ন সংঘ সমিতির পক্ষ থেকে আমরা যারা এসেছিলাম বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, তাদেরকে সাহায্য সহানুভূতি করতেন। ওর উপরে আমরা মোটামুটি যা বেঁচে ছিলাম আর কি। মৃত্যুর হার কত তা তো বলা সম্ভব না। ওই যে খাদ্য খাবার খেয়ে বৃদ্ধ, শিশু, একটু দুর্বল ধরনের যে সমস্ত আমাদের মানুষগুলো, তারা তো ভীষণভাবে মরা শুরু হয়ে গেল। ওখান থেকে আপনার মধ্যপ্রদেশ ছিল তখন রায়পুর, মানাকাম। তারপরে বিহারে নিয়ে গেছে অনেক জায়গায়, চান্দার জেলা, তারপরে মধ্যপ্রদেশ, বিভিন্ন
বিভিন্ন ক্যাম্পে নিয়ে সেখান থেকে তাদের জমির পুনর্বাসন দেয় বিভিন্ন জায়গায়, যেমন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ইউপি, এই সমস্ত জায়গায় আর কি পুনর্বাসন দেয়। রায়পুরের আশেপাশে বিভিন্ন মাঠে, মরুমযুক্ত মাঠ, যেখানে কোনো ফসল টসল হয় না, হতো না, সেসব খালি মাঠগুলো পড়েছিল। ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, ভারত সরকারের পক্ষ থেকে তারপলিন টাঙিয়ে টাঙিয়ে, তাঁবু টাঙিয়ে, তারপল টাঙিয়ে ওই ফাঁকা মাঠে, যেখানে কোনো গাছপালা কিছু ছিল না, মরুভূমির মাঠ, ওখানে আমাদেরকে রাখার ব্যবস্থা হয়। ওই 5 জায়গায় ভাগ করে, 5 ক্যাম্পে, উদ্বাস্তু ক্যাম্প। 24/7/70 তারিখে কেন্দ্রীর যে মাঠ, কেন্দ্রী হচ্ছে ওখানকার একটা স্থানীয় গ্রামের নাম, সেই নাম অনুসারে ক্যাম্পের নাম কেন্দ্রী ক্যাম্প, কেন্দ্রীর মাঠ। কেন্দ্রী ক্যাম্প মাঠে আমাদেরকে রাখা হলো। ওই মাঠে আমার পরিবার নিয়ে, আমার বাবা আমাকে নিয়ে ওখানে গিয়ে আশ্রয় নিলেন। কিছুদিন থাকলাম। পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, কোনো নলকূপ, টিউবওয়েল সব ব্যবস্থা না করে ওই মাঠে নিয়ে আমাদের যেতে হলো। আমরা 24/7 গেলাম, তার আগেও 3-4টে গ্রুপ ওখানে বসানো হয়েছে মাঠে। আমরা যাওয়ার আগে ওই মাঠে পৌঁছানোর আগে জলের ব্যবস্থা নেই, পানীয় জল নেই, রাত্রিতে নিয়ে ওখানে ভর্তি করে নিয়েছে। খিদে, তৃষ্ণা, পিপাসা, মোটামুটি জীবন ওষ্ঠাগত হয়ে গেছে, মৃতপ্রায় অবস্থায় আমরা পৌঁছেছি। একটু পানীয় জল আগে দরকার। আগের থেকে যারা আছে খোঁজাখুঁজি করে ওদের কাছে জিজ্ঞেস করলাম, বললে এখানে কোনো জলের ব্যবস্থা নেই। গাড়িতে করে দিনে একবার, লরিতে করে ট্যাঙ্ক লাগানো আছে, ওতে জল নিয়ে অন্য কোথার থেকে জল এনে দিনে একবার দেয়। ক্যাম্পটা তো কম বড় না, কাজে কাজে ওখানে আর একটা জিনিস যেটা হচ্ছে জল নিতে গিয়ে, মানে জলের প্রচণ্ড অভাব। সরকারি যে ব্যবস্থায় যে জল দেওয়া হতো, যে মানে ধরেন ওই টিউবওয়েলও ছিল, তা বাদে আবার ওই যে কুয়ো বলেছেন তো, পাত কুয়ো, ওই জল নিতে হতো। তা সে জল নিতে গিয়ে মারামারি হয়ে যেত, লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, মানে কারো 1.5 ঘন্টাও কেটে যেত, 2 ঘন্টাও কেটে যেত। তো ওখানে জলের অভাব এমন ছিল যে সরকার যে সমস্ত টিউবওয়েলগুলি ওই মাঠের মধ্যে করেছিল, সেই টিউবওয়েলে কমসে কম 50 মিটার, 60 মিটার, 70 মিটার করে লাইন পড়তো। লাইনের ভিতরে মহিলারা মারামারি করতো ওই জলের জন্য। জলের এত অসুবিধা ছিল, একটা ঘটনা বলতে হয় যে জল পিপাসায় তৃষ্ণার্ত এক বাচ্চা মেয়ে একজনের ঘরের থেকে না বলে 1 গ্লাস জল খেয়েছিল বলে তাকে পিটিয়ে আধমারা করেছিল জল চুরির অপরাধে। আমাদের ভিতরে যে বা যারা ছিলেন তাদের প্রত্যেকেই এটা বাস্তব অভিজ্ঞতা ছিল। কেন যে প্রথমে এসে এরা পশ্চিমবাংলায় ঠাঁই নিয়েছে, বাংলাদেশ থেকে এসে পশ্চিমবাংলার একটা আবহাওয়া, সেই আবহাওয়া খানিক দিন থেকেছে। তারপরে কোনো ট্রানজিটিভ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, সেখানের সিচুয়েশনটা দেখেছে, সেই সিচুয়েশনে কী করে বাঁচা যায় এই জিনিসটা তারা দেখেছে। তারপরে নিয়ে গেছে আউট অফ বেঙ্গল ডিএনকে প্রজেক্টে যেখানে তাদের রেখেছে, তারা সেই সব দুর্গম অঞ্চলে, দুর্গম বলতে এমন জায়গা আছে যেখানে আপনি দিনের আলো দেখতে পাবেন না, আজকে দিন না রাত্রি, সূর্য কোথায় এই জিনিস দেখা যায় না। তো সেই সব জায়গায় গিয়ে এরা বসবাস করেছে, সেই সব জায়গায় গিয়ে ঘরবাড়ি তৈরি করেছে, সেই সব জায়গায় গিয়ে চাষের জমি তৈরি করেছে। এই যে তাদের মানে জীবনের পিছনের জীবনের যে ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার বুনিয়াদে এখানে এসে মাটি পেয়েছে, ওখানে তো পাথরের মাঝখানে তারা ঘরবাড়ি তৈরি করেছে। এই ঘন জঙ্গলের এই পাহাড় পর্বতের মধ্যে গুহার, এই গিরি গুহায় এনে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছিল। এখানে ভাল্লুক, বাঘ, বিভিন্ন প্রকার হিংস্র বন্য জন্তু বসবাস করত। আর কিছু কিছু অল্প 10-20 কিলোমিটারের ভিতরে কিছু কিছু উলঙ্গ আদিবাসী, মূল নিবাসী, তারা এখানে ছিল। বর্তমানে এই জায়গার কথা বলি,
এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়েছিলেন একটু জল ফল জমিতে জলের ব্যবস্থা, সেই ব্যবস্থা করে কোনো রকমভাবে এদের একটু সুস্থ থাকার মতো ব্যবস্থা করা যায় নাকি। কিন্তু এই সেচ ব্যবস্থা উড়িষ্যা সরকার নিয়ে যেভাবে যা করার উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় সরকারের, ঠিক সেইভাবে তা হয়নি। এখানে থাকি এ তো পরিষ্কার ভাষায় বলতে গেলে রুক্ষ হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের যা উদ্দেশ্য ছিল যেভাবে যা করার, পয়সাও দেওয়া হয়েছে, কিন্তু কাজ ঠিক সেই রকম হয়নি। এই মতো অবস্থায় সিপিএম যখন ক্ষমতায় আসলো 1977 সালে, কেন্দ্র তখন বিজেপি সরকার, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হলেন। 77 সালে 1 বছর চাষ করার পরে এসে গেলেন জ্যোতিবাবুর 2 পার্ষদ। একজন হচ্ছেন জ্যোতিবাবুর গভর্নমেন্টের মন্ত্রী, যার নাম রাম চ্যাটার্জি, আর একজন বামফ্রন্টের জেনারেল সেক্রেটারি নাকি উনি, যা মনে পড়ে, অশোক ঘোষ। পরে আরো একজন, তার আগে কি পরে আরো একজন এসেছিল কিরণময় নন্দ নাম করে। এরা এসে এই মালকানগিরিতেও আমি তখন থাকতাম, মালকানগিরির প্রায় 6-7 জায়গায়, বিভিন্ন জায়গায় যেখানে একটু বেশি সংখ্যক জনগণ ক্যাম্প ফ্যাম্প ছিল, 6-7 জায়গায় এরা সভা করল। 6-7টা সভা করে আমাদেরকে বোঝানো হলো। ওনাদের ভাষা দিয়ে একটা মনে পড়ে এখন এই কথা বলতে বলতে। অশোক ঘোষ বাবু বললেন, আপনাদের দুরবস্থার কথা দেখলাম, আপনাদের উপরে যে ব্যবহার করা হয়েছে, পুনর্বাসনের নামে যে নির্বাসন দেওয়া হয়েছে, সব চোখকে দেখলাম। তো সত্যি আমরা আপনাদের এই দুঃখে, আপনাদের এই দুরবস্থায় আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা পশ্চিমবাংলায় এলে পশ্চিমবাংলার 5 কোটি মানুষের 10 কোটি হাত আপনাদের সমর্থনে গর্জে উঠবে। এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল রাম চ্যাটার্জি। রাম চ্যাটার্জি যথারীত ওখানে পৌঁছে গিয়ে আরও কয়েকজন এমপিদের সঙ্গে সহযোগিতা নিয়ে আমাদের বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে প্রচার করায়। তার সঙ্গে সর্বপ্রথম ছিল জম্বুলাল ধোটে। জম্বুলাল ধোটে একটাই স্পষ্ট গলায় বলেছিলেন, সর্বতীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার, তোমাদের তীর্থে ডাক এসছে, তোমরা চলো বাংলায়। এই ডাকের সঙ্গে আমরা সহযোগিতা হাত বাড়াইয়ে দিয়ে মধ্যপ্রদেশ থেকে, কেউ উড়িষ্যা থেকে, কেউ মালকানগিরি থেকে, বিভিন্ন জায়গা থেকে এক সমবেত হয়ে রায়পুর পৌঁছিয়ে দেয়। মধু দণ্ডবতে এত লোকের ভিড় দেখে উনি 12 টাকা টিকিট, রায়পুর থেকে 12 টাকা টিকিট হারিয়ে দিয়ে আমাদের টিকিট দেয়, টিকিট দিয়ে পশ্চিমবাংলায় পাঠিয়ে দেয়। 1977 সালে তখন আবার ওই রাম চ্যাটার্জি এবং অনেক নেতা আমাদের মধ্যে আসেন পূর্ববঙ্গ থেকে। তারা এসে অনেক জায়গায় মিটিং করে তারা বলেন তোমাদের সুন্দরবনে নিয়ে যাওয়া হবে। সেই সুন্দরবনে নিয়ে যাওয়ার কথা শুনিয়ে এই দুরবস্থা থেকে হয়তো প্রাণ বাঁচানো সম্ভব হবে, তাই মনে করে প্রত্যেকটা লোক যা যা সরকারি তরফ থেকে অনুদান পেয়েছিল, 2টো করে গরু, নাঙল, গাইতি, কোদাল ইত্যাদি আসবাবপত্র যা ছিল সেগুলি ফেলে অবিক্রি হয়ে গিয়েছিল। কারণ এখানকার স্থানীয় আদিবাসী যারা, তারা কিন্তু আসবাবপত্রের মর্ম তখন বুঝতেন না, কারণ তাদের ঘরে কোনো আসবাবপত্র ছিল না। তারা একটা মাত্র কাপড় লেংটির মতো ব্যবহার করতেন, আর কোনো আসবাবপত্র তাদের ছিল না। শীতের দিনে আগুন জ্বালিয়ে ওই তার চারিবার দিয়ে শুয়ে থাকতেন। গরু বাছুর যা জোগাড় করেছিল সেগুলো ফেলে আমাদের সুন্দরবনে রওনা হয়। বহু লোক এখানকার প্রায় সমস্ত গ্রামগুলি খালি হয়ে সুন্দরবনের দিকে রওনা হয়, চলে যায়, অনেকে সুন্দরবনে চলে যায়। কিছুদিন থাকার পরে পশ্চিমবাংলা সরকার তখন ওই খড়গপুর স্টেশনে এবং প্রত্যেকটা স্টেশনে পুলিশদের নিয়ে ওখানে আটকে দেওয়া হয়, ট্রেন আর ভিতরে যাইতে দেয় না। আমি ওই খড়গপুরে নেমে যাই এবং নামিয়ে দেওয়া হয়। আমার মনে পড়ে এক ভদ্র মহিলা অন্তঃসত্ত্বা সন্তান সম্ভবা, হঠাৎ তার প্রসব বেদনা হয় রেল স্টেশনের ভিতরে। তাকে ঘিরে একজন নারীর যে সম্মান, সেই সম্মানের দিকে কেউ না তাকিয়ে প্রত্যেকে ঘিরে চতুর্দিকে দাঁড়িয়ে দেখছিল
যে মেয়েরা বাচ্চা কেমনভাবে প্রসব করে। ওখানে আমি গিয়ে, মহিলা পুলিশ ছিলেন ওখানে, তাদের গিয়ে বললাম যে আপনারা কি কিছু বোঝেন না? আপনারাও তো মা, আপনারাও তো মহিলা, একজন মহিলার সম্ভ্রম এইরকমভাবে নষ্ট হচ্ছে, অন্তত এনাকে কিছু করুন, অন্তত এনাকে কোথাও ঘরের ভিতরে নিয়ে যান। উনি আমাকে ধমক দিয়ে বলেন যে রিফিউজি, তুমি, তোমার এত কথা আসে কোথার থেকে? রিফিউজির মেয়েরা ওই রকমভাবেই প্রসব করে। হাওড়ায় গিয়ে পৌঁছালাম। হাওড়া থেকে ট্রেনে যখন হাসনাবাদ যাই, এখানে সমস্ত মানুষ হাসনাবাদের চরে এসে হাজির হয়ে গেল। হাসনাবাদের চরে এসে হাজির হওয়ার পরে কি ঘটনা ঘটল, যদিও তখন থেকে একটু একটু বিরোধিতা শুরু করল। যাই হোক, সেই বিরোধিতা ভেঙেও ওনার সঙ্গে বৈঠকে উনি বললেন যে আপনারা একটা জিনিস ভাবুন, কি, নাম্বার ওয়ান, সরকার কিন্তু কোনো রকম সাহায্য করতে পারবে না। একদিকে নোনাজল, একদিকে জঙ্গলের সাপ, বাঘ, পোকামাকড়, আর একদিকে সামুদ্রিক জলোচ্ছ্বাস, একদিকে টাইগার প্রজেক্ট, সমস্ত কিছু উপেক্ষা করে আপনারা কি ওখানে থাকতে পারবেন? হাসনাবাদে এসে জ্যোতিবাবু, প্রমথ দাশগুপ্ত, আপনার আর আমাদের এর মধ্যে সতীশবাবু, রঙ্গলাল গোয়ালদার, আরও বিভিন্ন লোক থেকে একটা প্রোগ্রাম করলো যে চর হাসনাবাদ থেকে নৌকো নিয়ে মরিচঝাবি যেতে হবে। আদার্স কোনো এত লোকের জায়গা কোথাও দেওয়ার জায়গা নেই, আর এখানে থাকলে বহু লোক মারা যাবে। এই মতো অবস্থায় চর হাসনাবাদ থেকে জোরপূর্বক বড় বড় নৌকো নিয়ে আমরা মরিচঝাবি চলে। সেখানে সেই দ্বীপে মরিচঝাপি, সেই দ্বীপে না আছে কোনো আলো, না আছে পুরো জঙ্গল আর জঙ্গল। এই মতো অবস্থায় আমরা ওখানে ঢুকি, যা সেই ওই কেওড়া গাছ, তারপরে আপনার গেবো গাছ কেটে আমরা যা সেই ঘর বাঁধি, তাঁবু দিই। এই মতো থাকার পরে আমাদের জীবিকা ওখানে ছিল, লক্ষ লক্ষ মানুষ জীবিকা ছিল মাছ, মধু আর কাঠ। মাছ শাক ধরে খাই, সেখানে থাকি, যা একটু জীবিকা নির্বাহ করি। এই মতো অবস্থায় আমরা কিছু ঘেরি করলাম ওখানে, করে তারপর কিছু মাছ শাক চাললাম, কিছু কাঠকুটো জঙ্গল থেকে কেটে বিক্রি করে এইভাবে চলতে লাগলাম। গুটির কারখানা, স্কুল, মুদিখানার দোকান, জল, বিভিন্ন দিক থেকে আমরা নিজেদের সরকারি অনুদানে কিছু আমরা পাইনি, সব নিজেরাই করেছিলাম। আমরা সব এক জায়গায় হয়ে গেছি, কয়েক হাজার মানুষ উদ্বাস্তু। তখন এই সমিতির একটা মিটিং একদিন বসল। একটা গোল পাতার ঘর ছিল সতীশবাবুর ঘরের পাশে। সতীশবাবু হচ্ছে তোমার এই যে উদ্বাস্তু উন্নয়নশীল সমিতির প্রেসিডেন্ট। এনার ডাকে একটা মিটিং হলো, আমরা কি করব ওই জঙ্গলে, যেখানে কোনো খাবার নেই, কোনো থাকার ব্যবস্থা নেই, কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, কিভাবে আমরা পরিবার পরিজন নিয়ে আমরা ওখানে থাকবো, এইসব আলোচনার জন্য একটা মিটিং হলো। সেখানে আমাদের এই যারা আমরা তখন ভলেন্টিয়ার ছিলাম, স্বেচ্ছাসেবক, তাদেরকে এক জায়গায় করে নিয়ে একটা সভা হলো। সেই সভায় এক একজন যুবকের উপরে এক একটা দায়িত্ব দেওয়া হলো। কাউকে ওই জঙ্গল পরিষ্কার করার, যেখানে আমরা বসতি নেব, মানে বসতি স্থাপন করব, সেই জঙ্গল সাফা করার দায়িত্ব দেওয়া হলো। বাঁধ দরকার ছিল, জোয়ার ভাটার জল ওঠানামা করতো, যে খাল ডালগুলো ছিল ছোট ছোট, তার বাঁধ
দরকার ছিল, যাতে জল ভাটার জল ওঠানামা না করে। তারপর একটা ঘেরি দেওয়ার ব্যবস্থা হলো, যাতে ওই পরিষ্কার যে জায়গাগুলো করা হচ্ছিল ওতে যাতে নদীর জল ওঠানামা করতে না পারে, তাই ওই দ্বীপের চারিদিক দিয়ে, যেখানে আমরা বসতি স্থাপন করার উদ্দেশ্য, তার চারিদিক দিয়ে একটা ঘেরি মানে মাটির বাঁধ ছোট করে দেওয়ার কাজ। এই সমস্ত বিভিন্ন কাজে বিভিন্ন যুবককে ভাগ করে দেওয়া হলো। নদীর যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাস, নোনা জলের যে জলোচ্ছ্বাস, সেইটাকে কি করে আটকে দেওয়া যায়, এবং সে আটকানোর জন্য একটা রাস্তা তৈরি করা হলো। সেই রাস্তায় কিন্তু কোনো লোকজন চলবে না, সে শুধু নোনা জলের থেকে আমাদেরকে বাঁচাবে। ওর থেকে 50 গজ বা 75 গজ দূরে আর একটা রাস্তা তৈরি হলো, সেটা লোক চলাচলের রাস্তা। এইবার ওখানে জল আর জল, চারিদিকে শুধু জল, কিন্তু পানীয় জল নেই। Water is everywhere, not a drop to drink. আমরা কি করলাম, ওখানে ঘেরি তৈরি করলাম। এই ঘেরিতে কি হলো, বৃষ্টির জল বাঁধল। বৃষ্টির জলের ভিতরে সেইখানে যে জল বাঁধানো রয়েছে, সেই জলে আমরা স্নান করতে পারতাম, জামা কাপড় ধোয়া যেত। সেই জলটা খাওয়ার জল নয়, কিন্তু অন্যান্য কাজের জন্য সেই জল ব্যবহৃত। আর ওই সময় ওই যে ছেলে মেয়েরা যারা ছিল আমাদের, অধিকাংশ সময় অভুক্ত থাকতো, না খেয়ে থাকতো। তো সতীশবাবু বললেন, দেখ নির্মল, এদেরকে নিয়ে তুই এক জায়গায় ওই শিক্ষার নাম করে এক জায়গায় বসে এদেরকে এক জায়গায় করে রাখ। এর মা বাবারা অন্তত বাইরে গিয়ে কাজকর্ম করে কিছু না আনলে এরা খাবে কি? তা তুই এদেরকে এক জায়গায় করে নিয়ে ওই স্কুলের নাম করে এক জায়গায় বয়। প্রথম অবস্থায় এইরকম স্কুল শুরু হলো। কয়েক হাজার ছেলে মেয়ে নিয়ে আমি এক জায়গায় বসতাম, আরও আমার সঙ্গে আরও 8-10 জন ছিলেন। ওই স্কুল ওইভাবে আমরা চালাতাম অবৈতনিকভাবে। আমরা যারা ওই স্কুলে শিক্ষকতা করতাম, ওই যে বিভিন্ন সংঘ সমিতি থেকে আমাদেরকে যেসব ডোনেশন দিতেন, আটা, খুদ, চাল, ওই থেকে কিছু কিছু নিয়ে আমরা খেতাম। 1 কেজি, আধা কেজি, যার যেরকম পরিবার। মাঝে মধ্যে ওর থেকে কিছু কিছু আমাদেরকে দিত, তাই খেতাম আর ওই বাচ্চাদের পড়াতাম। আমরা ওখানে 13 মাস ছিলাম, খুব সংক্ষিপ্ত সময়। পরিচ্ছাপির এলাকায় যতগুলো ছিল, মানে প্লান্টেশন করা হতো, ওই প্লান্টেশনে নারকেল গাছের চাষ ছিল। যখনই কিরণময় নন্দীকে লিজ দিয়ে এই লোক তুলে দেওয়ার পরিকল্পনা নেয় জ্যোতিবাবু, সেই জ্যোতিবাবু যখন এই পরিকল্পনা নেয়, তখন কিরণময় নন্দী চতুর্দিকে নদ দিয়ে ফেলানোর পরে আমাদের বাইরে কোথাও যাওয়া যায় না। যার অন্য জায়গায় জল, অন্য জায়গায় শিক্ষা, অন্য জায়গায় সব কিছু বাইরের থেকে সংগ্রহ করতে হয়। এমন অবস্থা আমরা খুব একটা সংকটের মধ্যে পড়ে উড়ে যাওয়ার পরে মানুষ তো বেঁচে থাকতে হবে। ওই প্রথম নারকেল গাছের মাথাকে ঢেকে যেতে হবে। এখন আমরা পেটের জ্বালায় ওই নারকেলের মাটি, একটু নদীর শাক, নদীর চরে হয়, সেইটাও শাক তুলে এনে বাচ্চা কাচ্চা নির্বাহ করলাম। জল দিয়ে যদু পালন রান্না করে ওইভাবে শুধু খাই। যদু পালন হচ্ছে নোনা নদীর চরে বা সমুদ্রের চরে এই গাছগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু অত্যন্ত বিষাক্ত। 3 বার সিদ্ধ করে, নোনা জলে সিদ্ধ করে 3 বার, তারপরে সেইটাকে ওই নদীর চরের যে পলি মাটি, সেই মাটি আর চিংড়ি মাছ দিয়ে সেগুলো ভাজা মতো করা হয়। মানুষ তাই খেয়ে বসত। ওটা দোকান মাটি, নদীর চরের পলি মাটি, জিনিস। Hunger is more powerful than the glass. এইভাবে মানুষ দেশপ্রীতি দিনও তখন মানুষ কি করবে? ভাত দুটো চাল দুটো নিয়ে ওই ওড়া কেওড়া এনে জল করে তারপরে আমরা খাই। ওড়া কেওড়া যতক্ষণ ওই নারকেল গাছের মাটি, ওই সোস আমরা চাবিয়ে গিলতে পারছি, ততক্ষণ কিন্তু আমরা ওই নারকেল গাছের মাটি খাইছি। উপরন্ত জল মিষ্টি নেই, ওই গাছের রসও আমরা খাইয়ে বসে আছি। এর থেকে একটু করে আটা দিত, কোটো করে নাগে করে দিয়ে কোটো, ওই আমরা আটা করে তবে দিন পুরো। কেউ একটু আটা খাতো, সে একটু জ্বালায় খাতো, জল জল করে, কেউ খাতো না, সে খাতো না। রান্না করা ভাত, অন্যান্য ভাতটা লাফিয়ে খেয়ে
কোনোদিন খেয়েছে, কোনোদিন একটু না খেয়ে ঘাটে যদি পালন করে একটা কাজ সার হরিদ্দের হতো, সেই সার তারপর 17 দিন পরে একদিন একদম আমাদের ওই মরিচঝাপিতে উঠে সমস্ত সব পুলিশ উঠে আমাদের একদম তাড়া করলো। তো লঞ্চ তো পাহারায় আছে। আমি সেদিন 9টা শিশুর লাশ নিয়ে নদীর পাড়ে যেয়ে শুয়ে দিলাম, যে এই আন্তর্জাতিক শিশু দিবস উদযাপনের জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছে ডাগর ডাগর শিশুদের সবাই ফিতে কেটে উদ্বোধন করতে, তার আগে অন্তত রাইটার্সে আপনি একবার খবর দিন যে আজকে মরিচঝাপি দ্বীপের থেকে 9টা শিশুর লাশ আপনাদের উপহার দিচ্ছে। এই যে অমানবিক অত্যাচারটা হয়েছে at the 11th hour, যেদিন গুলি হয় সেদিন বিভিন্ন জনে বিভিন্ন ভাবে পালাচ্ছে, কে কোন ভাবে পালাচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। তারপরে আর কি করব, পরে ওইভাবে বিতাড়িত করে দিল। 13 মাসের ইতিহাসটা কিন্তু মানে পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্তবিহীন ইতিহাস। বিদগ্ধজনেরা এই ঘটনাটাকে বলেছেন মানে এশিয়ার বৃহত্তম উদ্বাস্তু গণহত্যা। এবং ওখানে আমাদের মানে হিসাব রাখা তো সম্ভব ছিল না, তবে টোটাল 2000-এর উপরে লোক মারা গেছে, 500 বাচ্চা অনাহারে বিনা চিকিৎসায় মারা গেছে। এবং নজিরবিহীন ঘটনা, ওরা মরিচঝাপিকে চারিদিক দিয়ে অবরোধ করে দিয়ে কারফিউ জারি করে খাদ্য, পানীয় জল, এমনকি ওষুধপত্রের সরবরাহ বন্ধ করে দিয়েছিল। যখন ছিলাম তখন তো আমরা খেতে পেতাম না, না খেয়ে খুব দুর্ঘটনার ভিতর ছিলাম। জল ছিল না, নোনা জল খেতে পারতাম না। এই পাশে নদীর এপারে এসে আমাদের জল নিতে হতো। আমরা যেটা বলেছিলাম যে আমরা স্বাবলম্বী হব এবং মানুষ অনাহার ক্লিষ্ট মানুষ সংগ্রাম করে কি করে বেঁচে থাকতে পারে সেটা আমরা মরিচঝাপির উদ্বাস্তুরে দেখিয়েছি সারা বিশ্বে। এত বড় তীব্র আন্দোলন আর এত বড় লড়াই, একদিকে খাদ্যের যন্ত্রণা, একদিকে চিকিৎসা, একদিকে শিক্ষা, আমরা তিনটের সঙ্গে লড়াই করে মোটামুটি এগিয়ে গিয়েছিলাম। যা জলের সমস্যা প্রায় মিটিয়ে দিয়েছিলাম, 4-5টা টিউবওয়েল হয়ে গেছিল, স্কুল হয়ে গেছিল, আমরা পুরোপুরি মানে এস্টাবলিশের পথে। কিন্তু গভর্নমেন্ট এত যে বেগড়ে বসলো যে আমাদের কোনো রকম কোনো কথা শোনা হবে না, দণ্ড যেতে হবে। জ্যোতিবাবু পুলিশ পাঠিয়ে দিয়ে আমাদের আক্রমণ করলো, সোয়ালি ধারা করলো যে আমরা এই উপারেও যেতে পারবো। তখন লোকজন চারদিকে ছিটকে চলে গেল, আর যারা আটকে থাকলো তা তো আটকেই থাকলো। যে সময় খুলে সে বাড়ি থেকে লোক তুলে দিত, স্বামীরা হারিয়ে যায়, বাড়ি তুলে দিল। জিনিসপত্র যা ছিল গাছের কাপড় চোপড় সব ওখানে থাকছে। দাদা চাল ঢালে এরকম পাগলা কাটিয়ে এক পাশে তালি পাতা রেখেছিলাম, এক পাশে ফেলিয়ে দিয়ে বাড়ি তুলিয়ে দিলে। ঘর ধরিয়ে দিলে আমার ঘর ধরিয়ে দিচ্ছে, একদম বাস্তব কথা। আমি ভাত খাচ্ছি তখন আমার ভাতটা পুরো ধরিয়ে দিল। অনেক বাচ্চারা মরে গিয়েছে, বহুত বাচ্চা মরে গেছে, সব ঠান্ডা জড়ে সেগুলো ওই নদীতে ফেলে দিয়েছে সব। মা বাবারা কি করে? আসার পরে আমার 4টে বোন ছিল, বোন 4টে এখানে মারা গেল। সামনে বেরিয়ে পড়ে আপনার যাচ্ছি, আমার শাশুড়ি আর আমি তার মধ্যে বিরোধী রাখতে পারছি একদম সামনে। যেদিন বেরিকুট হয় সেদিন পুরুষ ছেলে মেয়ে ছেলে নদী ঝাঁপিয়ে। মরিচঝাপির থেকে আমরা কিছু লোক গাং সাঁতরিয়ে চুরি চামারি করে অন্যদিককে পারিয়ে মোল্লা ওই কুমোরমারির বুধবাড়ি বাজার ওই সমস্ত মোকামের থেকে আমরা চাল কেনা আরম্ভ করলাম। চাল কিনে কাঁচি জোগাড় করলাম, প্লাস্টিকের কাঁচি আছে, সেই কাঁচি হুক মারলাম, ওই চালের বস্তা এনে শহরের পারে রাত্রি শহরের পারে চালের বস্তা এনে ওতে হুক মারলাম।
অর্থাৎ হুকটা ওই পেরেকের মাথা দমিয়ে ওই বস্তার গায়ে মারলাম, মারিয়ে বস্তা উল্টিয়ে চরে ফেললাম, কাদায় ফেলিয়ে নদীর তলাতে আমরা ওই বস্তাটা নিয়ে এপার আনলাম, মরিজাবির পার নিয়ে গেলাম, নিয়ে সেই ভিজে চাল, কাদা মাখানিয়ে চাল ওই আমরা প্রত্যেকের ভাগ করে করে খালাম। এই মতো এরকম আমরা অন্তত 15-20 দিন খাইছি। খাইয়ে আর আমরা তখন আর বাঁচতে পারতেছি। তখন বেঁধে গেল সরকারের সাথে আমাদের মানে গণ্ডগোলের একটা লক্ষণ। আমরা ভালো কথা বলি, ওরা কিন্তু আমাদের কোনো কথা শুনতে চায় না। এই মতো অবস্থায় কিছুদিন আমরা ধৈর্য ধরে থাকলাম, থাকিয়ে বললাম যে না, এ করলে এ হবে না, আমরা ওই পার যাব। তখনই কিন্তু আমরা তা ধরো 20-25 খানা নৌকো সাজালাম, সাজিয়ে 30-32 জন করে লোক ওই নৌকায় আমরা করলাম, যুবক মেয়েদের আর যুবক ছেলেরা, একটা মাঝি আর একটা গলির মাথায় বৈঠক ধরে বালু, মেয়েরা কলস নিয়ে নৌকার উপরে দাঁড়িয়ে থাকলো। পারে ওই কোরআনখানি নদী পার করে এবারে আমরা খাদ্য পার করে একটা লঞ্চ এসে বাঁশি দিল, দেওয়ার পরে ওই লঞ্চে বুলবুল বুলবুল করে স্টার্ট দিল। স্টার্ট দিয়ে সেই 25 খানা নৌকো গাঙের মাঝখানে এমনভাবে গুঁড়ো করে মরিয়ে দিল। 28-এ আমরা ছেলেরা জাম করলাম, এইভাবে তো মেয়েদের মারলে আর আমরা সহ্য করবো। যুবক ছেলে যারা ছিল তা আমাদের সঙ্গে বললো, তাহলে আমাদের তো অস্ত্র নেই, আমরা কী করবো? তখন সিদ্ধান্ত হলো গরম গ্যাস খুব শক্ত, 2 মুখ সুচাল্লা করলো। ওরা টিয়ার গ্যাস যখন মারে আমরা লক্ষ লক্ষ গরম ছিটে আমরা ছুড়ে মারবো, মারলে আমরা হয়তো নেই পাবো। ওরা টিয়ার গ্যাস তার সঙ্গে ব্যবহার করে, আমরা মনে করতে করবে না। সেই আশায় টিয়ার গ্যাসকে থামাতে গেলে আমরা প্রযুক্তি বের করলাম, পেঁয়াজ। বাচ্চা কোলে ছিল, ছেলেরা কোলে ছিল, গুলি করতে লাগলো, কি সব গামে গামছা ভিজিয়ে ভিজিয়ে নাকে দিয়ে সব ডুব দিয়েছিলাম। টিয়ার গ্যাস, তারপরে গুলি, এইসব ছুটছে, টিয়ার গ্যাস ছুটছে, আর এরা জীবন রক্ষা করার জন্য এরা চাঙা মাছ, যাতে আমাদের জীবন রক্ষাটা করতে পারে। মানে যখন ওই 14 দিন বন্ধ করে দেয়, 2 দিন 3 দিন পরে আমরা পেট তো চালাতে হবে, তো আমরা সমস্ত মানে নৌকা অন্তত 1000 খানি নৌকা হবে, নৌকায় কাঠ বোঝাই করে আমরা একসঙ্গে বেরোচ্ছিলাম। তখন ওই সন্দেশখালী থানার ওখানে আমাদের আটক করে, তারপরে নির্মমভাবে মানে ওই লঞ্চ দিয়ে মানে নৌকা সব ডুবিয়ে দেয়। যার সাথে জীবনে বেসে মানে সবাই সাঁতার কাটতে পারে, ওই সাঁতার কাটে সব কুলিয়ে ওঠে। তারপরে পুলিশে তখন গুলি চালাই অবস্থা বেপরোয়া মেরেছিল। তারপরে আমরা সব উপরে উঠে যার সাথে জীবন নিয়ে পালাই। মানে এটা ভাবতেও অবাক লাগে যে আমাদেরকে মারার জন্য তো গুলি করার কোনো প্রয়োজন হয় না, চলে আসো বললেই তো আমরা লঞ্চে উঠতে বাধ্য হই। যে পরিমাণে ফোর্স চারদিক থেকে গেছে সেটা আমরা ভাবতে পারিনি, সেটা আমরা ভাবতে পারিনি। এমন কোনো লাইনের লঞ্চ ছিল না যে ওই দিন লাইনে একটা লঞ্চ ছিল না। যাত্রীবাহী যে লঞ্চগুলো, সেই লঞ্চগুলো সব চিজ করে নেওয়া হচ্ছে। যাত্রীরা চরম অসুবিধায়, যে লঞ্চ কোথায় গেল, সব অপারেশন মরিচাপি অপারেশনের জন্য নিয়ে গেছে। এবং এই যে মানুষগুলোকে মারছে, আমি তখন দেখলাম যে অবস্থা তো খুবই সঙ্গীন, এখানে আর টেকা যাবে না। রাত্রিবেলায় যেভাবে গুলি হচ্ছে, আর ওই সেই সেল ফাটাচ্ছে, যে যেখানে যে পড়বে ঘরের উপরে পড়লেই ঘরে আগুন ধরে যাবে। এই হসপিটালে যে রোগী ছিল তাদেরকে ছেড়ে দিলাম, কিছু ভাই করার নেই, তোরা যেতে পারিস কর। অবস্থার সঙ্গে যে কোনো সময় ঘরটা পুড়ে যাবে, আর তোরা এই পোড়া ঘরের ভিতরে বসে পুড়ে মরবি, অন্তত না পড়া থেকে তোরা বাঁচ। আমার একটা কোলের বাচ্চাও না ডাক্তার হবেন, তার আমার বাচ্চাটাও মারা গেল। আমার একটা দেওয়ারও মারা যাওয়ার মতন হয়েছিল, অনেক লোক মারা গেছে, আমার এক শাশুড়ি মারা গেছিল, অনেক লোক মারা গেছে। ডাক্তার হবেন তারে আমার এক যাও মারা গেছে, মানে ডাক্তার দেখাতে পারেন বলে তার পেটে বাচ্চা ছিল। বৃদ্ধগুলো যারা বৃদ্ধ ও বৃদ্ধা, তারা পেটের অসুখে ওই যে যদু পালন ওই খেয়ে খেয়ে তারা জীবন ত্যাগ করেছে। তাদেরও সৎকারের পয়সা নেই, মলিন বস্ত্র জীর্ণ বস্ত্র পরে আছে, ওই মরে পড়ে আছে ঘরের মধ্যে। এই যে মৃত্যুর বিভীষিকা, জীবনে কখনো কল্পনা করতে পারিনি। বহু লোকে মৃত্যুর বিভীষিকা দেখি। হাসনাবাদের জেলেরা
জাল ফেলতো না যে মৃত লোক মারবে জালে মাছের মতো। এহেন পরিস্থিতি, কত লোক যে আমাদের মারা গেছে তার কোনো কাউন্টার হয়েছে কিনা আমি সঠিক আমার তা জানা নাই। গুলি করে বহু লোক মারিয়ে দিয়েছে, মানে নেপালের পুলিশেরা মানে এরকম দাঁড়িয়ে মনে এরকম গুলি করে মানুষের 4-8 পা ধরে ধরে সব লঞ্চে ফেলে দিয়েছে, চালিয়ে দিয়ে ওই কালিনী নদীটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, সেই নদীর ভিতরে ওখানে সব খুলে দিয়েছে। দিয়ে তারপরের দিন পেপারে দেখলাম যে অসুবিধার কারণে কুমিরমারির একটা আদিবাসী লোক মারা গেছে। আমাকে মাকে শান্ত বলেছে গুলি করে মেরেছে, মারা গেছে। মা মারা যাওয়ার পরে পুলিশ এসে বুকে টেনে নিয়ে বেরিয়েছে। একটা আমার ভালো রকম বুদ্ধি জ্ঞান আছে যে বীর হনুমান বলে একটা লঞ্চ, বীর হনুমান বলে একটা লঞ্চ ছিল তখন কেনিংয়ে বাড়ি বোধ হয় সে ভদ্রলোকে, বিরাট লঞ্চ। সেই লঞ্চে আমাকে মা তুললো, তুলে নিয়ে আমি অনুরোধ করলাম যে আপনারা দেন। তারপর ওখান থেকে তুলে নিয়ে দিদি আমাকে ধরে নিয়ে গেলে, নিয়ে গিয়ে গুলি করতে লাগলো। এইবার পিছন থেকে দুম করে গুলি হচ্ছে, গুলি হলে আমার দুই পাশেতে 2 জন পড়ে গেল। আমি দেখলাম যে আমি দাঁড়িয়ে থাকলে বা দৌড়ালে তো আমি মরেছি। ওরা পড়ে দাবাদাবি করছে, আমি ওদের মাঝখানে, 2 জনের মাঝখানে আমি পড়েছি। ওই দাবাদাবি করা অবস্থায় যে কাদা টাদা মানে যা লেগেছে আমার গায়ে, রক্ত ফক্ত সব ইয়ে। এইবার ওরা দেখছি 2-3 জন ছুটে এসছে, আমার পেছনে লাঠি মারছে, হয়ে গেছে চল সামনের দিকে যাই। কিন্তু আমি তো কাঁদতে দেখছি যে কি করছে। শুধু একটা ঘর পোড়ানো দূরের থেকে নয়, এইবার তো ক্যাডার বাহিনী নেমেছে, তারপরে অন্যান্য মানে বাহিনীর লোকজনও নেমেছে, মেয়েদেরকে রেপ করছে ঘরে থেকে দূরে। দেখা গেল যে একটা মহিলাকে রেপ করছে, তার বাচ্চা আছে, 2.5 বছর 3 বছরের একটা বাচ্চা। সে এসে বলছে যে কি করছো, আমার মাকে এইভাবে চেপে তুলেছো কেন? সঙ্গে সঙ্গে দুটো বাচ্চাকে ধরে নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে দিয়ে লক দিয়ে ঘরে আনে। যখন হাইকোর্ট থেকে কেস করে আমি মরিচামিতে পৌঁছালাম সকালবেলায়, আমাদের অফিসের সামনে প্রায় বেশ কিছু মৃত শিশু কাঁদি মারা, এক জায়গায় ডিবি করা। আমাদের নেতারা পুলিশকে দেখাতেছে, পুলিশ কি ওই মৃতর দিকে তাদের নজর যায়? তারা আরো কত মরবে, গুলি চালাবে। যা হোক সেই মৃত শিশুদের ওই কুমিরমারি নদীতে এক একটা করে আমি নিজে জলে ছেড়ে দিলাম। এইভাবে কত মানুষ মারা গেছে তার ঠিকানা নেই। এইভাবে ওইভাবে মারামারি করে সব নিয়ে আসলো, আনার পরে সব যার সে জায়গা নিয়ে যাচ্ছে। আবার ধর সরকার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবে, বলছে তুমি কোথায় থাকো? তা না আমি উড়িষ্যা থাকি, চলো সে উড়িষ্যায়। কার করে নিয়ে গেলে আমরা তো আর যাইনি। আমরা যাইনি কেন? সেখানে গিয়ে করবো কি? প্ল্যাটফর্মে আর কত সময় থাকবো। তারপরে আমাদের এখানে ইয়ারও বলে একটা অফিসার ছিল আমাদের এই পুনর্বাসনের সময়, সেই অফিসারের সঙ্গে দেখা হলে তার সঙ্গে সে করলো তুই বড় ভুল করেছিস, খুব ভুল করেছিস, তবে আমার একটা কথা শোন, যা করবার তা তো করেছিস। তাহলে একটা কাগজ লিখে দিল, বলে এই কাগজটা রাখ। এতে কি তারিখটা আমার মনে নাই, বললো এই 19 তারিখ আর একটা আছে 22 তারিখ, এই 2 তারিখের ভিতরে এই আসনাবাদ প্ল্যাটফর্মে স্পেশাল গাড়ি আসবে, সেই গাড়িতে তুই চলে যাস। এখান থেকে আমাদেরকে উস্কানি দিয়ে নিয়ে গিয়ে তাদের যা ব্যবহার, আর শেষ পর্যন্ত যেভাবে আমাদের বিতাড়িত করলেন, এই জীবনের শেষ মুহূর্তে এসেও সেই নৃশংসতার কথা এখনো বলতে পারিনি, আর পারবো কিনা জানি না। অসহায় পাবে কত মানুষের মৃত্যু, কত শিশুর অকাল মৃত্যু হয়েছে গুলি করে। এই যে তখনকার এসপি অমিয় সামন্ত আমাদের যে উদ্বাস্তুদের নিধন করলেন, সেই নিধন যজ্ঞের পুরোহিত এই অমিয় সামন্ত। পুলিশ যেভাবে ব্যবহার করলেন আমাদের উপরে, এই প্রশাসন বলা যায় না, বলতে পারিনি আর পারবো না, যে কয়দিন বাকি যতটুকুন সময় আছে। এইভাবে উস্কানি দিয়ে, উৎকোচ দিয়ে ডেকে নিয়ে গিয়ে কোনো সরকার যারা দেশের
দেশের মানুষের ভালোর জন্যে, দেশের উন্নয়নের জন্যে, মানুষের উন্নতির জন্য, সুস্থ সমাজ দেশ গঠন করার প্রতিশ্রুতি নিয়ে যারা সরকারে আসে, তারা যে এই ধরনের বিভ্রাতৃ সুলভ ব্যবহার, পাশবিক আচরণ, অত্যাচার করতে পারে এ আমি ধারণা করতে পারতাম না এর আগ পর্যন্ত। আমরা করি আপনি যেটা বলবেন সেটা আপনার ইতিহাস হয়ে থাকবে। আপনি যদি সত্যি বলেন আপনার সত্য ইতিহাস থাকবে, আপনি মিথ্যে বললে আপনার মিথ্যে ইতিহাস। মানুষ বিচার করবে। আপনি এবার আপনারটা শুনে হয়তো আপনারই আরো 10 জন হয়তো বলতে পারে না রাধিকা মিথ্যে বলেছে, আমরা সেই দায়িত্বটাই নেব না। এটা রিপোর্টারের কাজ।